হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার মুভি এক্সপ্লেনেশন চ্যানেল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সাউথ সুপারস্টার রজনীকান্তের ব্লকবাস্টার ফিল্ম কুলি নিয়ে। চলো শুরু করা যাক মুভির এক্সপ্লেনেশন। সিনেমা শুরু হয় বিশাখাপত্তনমের বন্দর থেকে, যেখানে আমরা দেখতে পাই যে সাইমন 99 সালের জন্য বন্দরটাকে লিজে নিয়েছে এবং সেখানে লজিস্টিকের কাজের সাথে সাথে বিভিন্ন রকমের ইললিগাল চোরাচালান কাজ কারবারও শেখানো হয়, যেমন বিভিন্ন রকমের ইললিগালের ইলেকট্রনিক্স জিনিসপত্র, সোনা স্মাগলিং। এছাড়াও সেখানে সব থেকে বেশি যেটা হয় ঘড়ির চোরাচালান। সেখানে সাইমনের পর সেই বন্দরের দায়িত্বে রয়েছে দয়াল, খুবই ডেঞ্জারাস লোক। সাইমনের ছেলে অর্জুন, তার বাবার বিজনেসের প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না এবং সেখান থেকে কাস্টম ডিপার্টমেন্টে জয়েন করে এবং যে কোনো কাস্টম ডিপার্টমেন্ট রিলেটেড কাজে সে তার বাবাকে সাহায্য করে। পরবর্তী সিনেই আমরা দেখতে পাই যে দয়াল গোপন সূত্রে খবর পেয়েছে যে তার বন্দরে কাজ করা কর্মীদের মধ্যে একজন পুলিশের ইনফর্মার আছে এবং সে সেখান থেকে ইনফর্মারকে খুঁজে বের করে তাকে সবার সামনে মেরে ফেলে এবং সেখানেই সে অ্যানাউন্স করে যে আরও কিছু পুলিশের ইনফর্মার এই কর্মীদের মধ্যে রয়েছে এবং যে সেই কর্মীকে খুঁজে বের করবে, যে সেই ইনফর্মারকে খুঁজে বের করবে, তাকে দয়াল 2 কোটি টাকা পুরস্কার দেবে। সেখান থেকে সিন চেঞ্জ হয় চেন্নাইয়ের বোর্ডিং হাউস, যেখানে আমরা দেখতে পাই যে সিনেমার মেন ক্যারেক্টার দেবরাজ ওরফে দেবা, যে ক্যারেক্টার প্লে করছে রজনীকান্ত, সে একটা বোর্ডিং হাউস চালায় এবং সেখানে অনেক কিছু স্ট্রিক্ট নিয়ম। সেখানে স্টুডেন্টদের জন্য 70% ডিসকাউন্ট রয়েছে। এছাড়াও রয়েছে বিভিন্ন রকম স্ট্রিক্ট রুলস, যেখানে লিকার অ্যালাউড নেই। পরের সিনেই আমরা দেখতে পাই দেবরাজ খবর পায় যে তার বন্ধু রাজশেখরের মৃত্যু হয়েছে এবং সেখানে গিয়ে সে দেখতে পায় তার বন্ধুর মৃত্যুর খবর শুনে সে যখন লাস্ট বারের জন্য তার বন্ধুর মৃতদেহ দেখতে যায়, সেখানে তার বন্ধু রাজশেখরের মেয়ে প্রীতি তার সাথে খুব খারাপ ব্যবহার করে এবং তাকে সেখান থেকে চলে যেতে বলে। দেবা সেখানে তার বন্ধুর মেডিকেল রিপোর্টগুলো দেখার পর বুঝতে পারে যে তার বন্ধুর মৃত্যুর কারণ কোনো স্বাভাবিক কারণ ছিল, কিন্তু তারপরেও দেবা সেখানে উপস্থিত থেকে তার বন্ধুর শেষ কাজ দেখে এবং তারপর তার মেয়ে প্রীতির সাথে কথা বলে এবং সেখানে তার ছোট মেয়ের কলেজ ফিজও পেমেন্ট করে এবং তারপর সে তার প্রীতির সাথে কথা বলার পর সে বুঝতে পারে যে সে লাস্ট 5 বছর ধরে একটা ইলেকট্রিক্যাল চেয়ার ইনভেন্ট করেছিল এবং সেটা কোনো সাধারণ চেয়ার ছিল না, সেটা একটা হাই ভোল্টেজ ইলেকট্রিক্যাল চেয়ার ছিল, যেখানে যে কোনো মৃত প্রাণীর দেহ মিনিটের মধ্যেই সেটা ভস্মীভূত হয়ে যেতে পারে এবং সে ভেবেছিল যে এটা সরকার দ্বারা অ্যাপ্রুভাল পাওয়ার পর তাদের কিছুটা আর্থিক সাহায্য হবে এবং তার মেয়েদের ডাক্তারি পড়াতে পারবে। কিন্তু যখনই সেই আইডিয়া সরকারি অফিসারদের সামনে রাখে, সরকারি অফিসিয়াল সেটাকে তো রিজেক্ট করে দেয়। এছাড়াও তার বানানো চেয়ারটাকে তারা সাথে করে নিয়ে চলে যায়। সেখান থেকে রাজশেখর অনেকটা ভেঙে পড়ে এবং যে কোনো কাজ ছোটোখাটো যে কোনো করে দিন চালায়। অন্যদিকে আমরা দেখতে পাই সাইমন তার ইল্লিগাল কাজের জন্য তার প্রচুর শত্রু তৈরি হয়ে যায় এবং এক রাতে 22 জন অ্যাটাক করতে আসে এবং সেখানে আমরা একটা জোরদার অ্যাকশন সিন দেখতে পাই এবং সেখানে এক রাতে 22 জনকে মেরে ফেলে সাইমন এবং তার গ্যাংয়ের কিছু লোকজন। সেখান থেকেই সাইমন ভাবতে থাকে যে এগুলো পুলিশের হাতে পড়লে অনেক বেশি ইনভেস্টিগেশন হবে, যেটা সে এড়ানোর জন্য সে ভাবছিল যে এই 22টা দেহ কিভাবে ডিসপোজ করা যায়। তখন সাইমনের ছেলে অর্জুন এসে জানায় যে সে রাজশেখরকে হেল্প করেছিল কিছু ইললিগাল পার্টস ইম্পোর্ট করার জন্য এবং সেই ইললিগাল পার্টসগুলো দিয়ে সে একটা চেয়ার বানায়, যেটা দিয়ে যে কোনো দেহ খুব তাড়াতাড়ি পোড়ানো যাবে। সেটা শোনার পরেই সাইমন তার দলবল নিয়ে রাজশেখরের বাড়িতে চলে যায় এবং সেখানে তাকে ভয় দেখিয়ে সেই সমস্ত 22টা দেহ পুড়িয়ে ফেলে। তারপর সিন চেঞ্জ হয় প্রেজেন্টে। সেখানে আমরা দেখতে পাই যে দেবা রাজশেখরের কলিগের থেকে এই ঘটনাগুলো শুনছিল এবং এই ঘটনাগুলো শোনার পর দেবা বুঝতে পারে যে সাইমনের লোক রাজশেখরকে মারেনি, কারণ সাইমনের গ্রুপ রাজশেখরের থেকে অনেক বেশি বেনিফিটেড হচ্ছিল, সেই জন্য তাকে অন্য কেউই মেরে। রাজশেখর মারা যাওয়ার পর দয়ালের উপর অনেক বেশি প্রেসার আসে যে মৃতদেহগুলো ঠিকঠাক ডিসপোজ হচ্ছে না এবং সেই জন্য সে ভাবতে ভাবতে তার মনে পড়লো যে রাজশেখরের সাথে তার মেয়ে প্রীতিও ছিল, যে সেই মেশিনপত্র চালাতে জানতো। দয়ালের মনে পড়তেই সে গ্রুপের কিছু গুন্ডাদের পাঠিয়ে দেয় প্রীতিকে তুলে নিয়ে আসার জন্য। দয়ালের অর্ডার পেয়ে গুন্ডাগুলো প্রীতিকে তুলে নিয়ে যাওয়ার জন্য তার হোস্টেলে আসে এবং সেখানে আমরা দেখতে পাই যে অলরেডি দেবা সেখানে উপস্থিত ছিল এবং সেখানে একটা ধামাকাদার অ্যাকশন সিন হয়
এবং দেবা সবকটা গুন্ডাকে মারার পরেও তাদের কথা শুনে সে সাইমনের লজিস্টিক পোর্টে যায় এবং সেখানে গিয়ে তাদের দেখা হয় দয়ালের সাথে এবং সেখানে তাদের বিভিন্ন রকম কথাবার্তার মাঝে সে একবার দেবাকে জিজ্ঞাসা করে দেবা সে মেশিন চালাতে জানে কিনা এবং সেখানে দেবাও জানিয়ে দেয় যে সে মেশিন চালাতে জানে এবং সেখান থেকে কিছু লাশ তুলে নিয়ে গিয়ে সে সেটাকে প্রমাণ করে যে সেও মেশিন চালাতে জানে। তারপর সেখান থেকে শুরু করে বিভিন্ন রকমের মৃতদেহ নিয়ে গিয়ে দেবা সেখানে মেশিন চালিয়ে সেগুলোকে পুড়িয়ে ফেলতো। পরের সিনেই আমরা দেখতে পাই দয়াল আবারও গোপন সূত্রে খবর পেয়েছে যে তাদের কাজ করা কুলিদের মধ্যে আরও একটা পুলিশের ইনফরমার রয়েছে এবং সেই খবরটা জানার পরেই সে তাকে খুঁজে বের করে তাকে চেয়ারে বেঁধে রাখে। তারপরেই আমরা দেখতে পাই যে সেখানে সাইমন আসে, সাইমন এই খবরটা পেয়েছে যে সে তাদের পোর্টে একটা পুলিশের ইনফরমার খুঁজে পাওয়া গেছে এবং সেখানে এসে তাকে মারতে শুরু করে এবং এখানেই আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে সাইমন এটা জানতে পেরেছে যে সেই পুলিশের ইনফরমারটা আর কেউ নয়, সেটা দয়াল ছিল, যে 8 বছর ধরে সেই পোর্টের দেখাশোনা করছিল কিন্তু সে আসলে একজন পুলিশের ইনফরমার ছিল এবং সে দয়ালকে সেখানে হাতুড়ি দিয়ে মেরে অজ্ঞান করে দেয়। কিন্তু সাইমন সেখানে বুঝতে পারে যে দয়াল যেন মারা গেছে কিন্তু সে আসলে সেখানে অজ্ঞান হয়ে গেছিল। তারপর সাইমন দেবাকে ডেকে পাঠায় এবং সে সেখানে জানায় যে সে অলরেডি দেবার ব্যাকগ্রাউন্ড চেক করেছে এবং সে জানে যে সে তার বন্ধুর মৃত্যুর খুনিকে খুঁজতে এসেছে এবং সেই জন্য সে বলল যে সাইমনের জন্য একটা তাকে কাজ করে দিতে হবে এবং যে পুলিশের ইনফরমার যেটা দয়াল ছিল যাকে সে মেরেছিল এবং দেবাকে দায়িত্ব দেওয়া হয় সে যেন দয়ালের বডিটাকে পুলিশ কমিশনারের অফিসের পিছনে গ্রেভিয়ার্ডে তাকে যেন পুঁতে দেওয়া হয় এবং সাইমনের অর্ডার পেয়ে দেবা দয়ালের বডিটাকে নিয়ে গিয়ে কমিশনারের অফিসের পিছনে অবস্থানে তাকে পুঁতে দেয়। কিন্তু কিছুক্ষণ পরেই দেখতে পাই যে দয়াল আসলে মরেনি, সে কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে গেছিল এবং সেখান থেকে দেখতে পাই যে কবরস্থান থেকে তার হাত বেরোচ্ছে এবং সে পুরো কবরস্থান থেকে উঠে পড়েছে এবং সেখান থেকেই সে বুঝতে পারলো যে সে মরেনি। ইতিমধ্যে দেবাও সেই কথাটা সাইমনকে কল করে জানিয়েছিল যে দয়াল এখনো মরেনি। এই কথা শোনার পর সাইমন তাকে বলেছিল যে তুমি যদি আমার হয়ে দয়ালকে মেরে দাও তাহলে আমিও তোমার জন্য কিছু কাজ করে দেবো এবং এই কথা শোনার পর দেবা দয়ালকে মারতে যাচ্ছিল এবং প্রীতির কথা শুনে দেবা দয়ালকে ছেড়ে দেয় এবং দয়ালকে তার বাড়ি যাওয়ার জন্য ট্রেনে তুলে দেয়। কিন্তু সেই টাইমে দয়াল বুদ্ধি করে বলে যে আমি একা গেলে নেক্সট স্টেশনে হয়তো সাইমনের লোকজন তাকে ধরে ফেলবে এবং সেই জন্য দেবা কিংবা প্রীতির লোকজনকে তার সাথে যেতে বলে এবং সেই টাইমে প্রীতি বলে যে আমি দয়ালের সাথে যাচ্ছি এবং দেবা ফিরে আসে সাইমনের গ্রুপে এবং সেখানে গিয়ে সে দেখতে পায় যে সাইমন খুব খুশি হয়ে পার্টি করছে। দেবা ফিরে যাওয়ার পর সাইমন মিউজিক অফ করে এবং তাকে বলে যে আমি তোকে কথা দিয়েছিলাম যে দয়ালকে মারার পর আমিও তোর জন্য কিছু করব এবং সে একটা ল্যাপটপ নিয়ে এসে তাকে একটা ভিডিও দেখাতে শুরু করে যেখানে দেখা যাচ্ছে যে দেবার বন্ধু রাজশেখরকে দয়ালই মেরেছে এবং সেটা দেখার পর তো সে খুবই অবাক হয়েছে কিন্তু সাথে সাথে দেবার ফোনটা বেজে উঠলো। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে দয়াল তাকে কল করে সে হাসছে আর বলছে যে তুই এতক্ষণে তো সবই জেনে গেছিস যে আমি তোর বন্ধু রাজশেখরকে মেরেছি এবং সাথে দয়াল এটাও বলে যে সে এখন সাইমনের গ্রুপে নেই, সেই জন্য তার হয়ে কিছু কাজ দেবাকে করে দিতে হবে এবং যদি দেবা সেই কাজগুলো না করে তাহলে প্রীতিকে সে মেরে ফেলবে। এই কথা শোনার পর দেবাও রাজি হয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই যে দয়াল সাইমনের গ্রুপে থেকে সে নিজে অনেক টাকার সম্পত্তি নিজের নামে করে নিয়েছিল, প্রায় 200 কোটি টাকার মতো এবং সে সেটা একটা পাবলিক টয়লেটে রেখেছিল। তো পরের দিনেই দয়াল দেবাকে ইনস্ট্রাকশন দেয় যে সেখানে গিয়ে সেই সব সোনা টাকা পয়সাগুলো যেন ঠিকঠাক আছে কিনা সেটা দেখে রাখতে। তো তার কথা মতো দেবাও সেই কাজ করে যে সেখানে গিয়ে দেখে তাকে ছবি পাঠালো যে সমস্ত কিছু ঠিক আছে। পরে দয়াল দেবাকে ফোনে ইনস্ট্রাকশন দিতে থাকে যে সাইমনের অফিসে কোথায় রেস্ট্রিকশন এরিয়ার চাবি রয়েছে এবং সেখান থেকে নিয়ে একটা টাকা ভর্তি ব্যাগ নিয়ে সে একটা পাবলিক টয়লেটে যেতে বলে এবং সেখানে গিয়ে দেবা দেখতে পারে যে দয়াল এতদিনে তার নামে 200 কোটিরও বেশি টাকা নিজের নামে করে রেখেছে। সেখানে টাকা সোনা প্রচুর জিনিসপত্র রয়েছে এবং টাকা ভর্তি ব্যাগটাও সেখানে রেখে দিয়ে তাকে একটা ছবি পাঠাতে বলে। তো দেবা তার ইনস্ট্রাকশন মতো সেই সমস্ত কিছু কাজ করে এবং তাকে ছবি পাঠায় এবং সেটা দেখে দয়াল খুবই খুশি হয়। পরের দিন তাকে আরো একটা কাজ দেওয়া হয় যে সাইমনের ছেলে অর্জুনকে মেরে ফেলতে হবে, কিন্তু দেবা এই কথা শোনার পর তার কথায় রাজি হয়নি। সে বলছিল যে এই গ্রুপের মধ্যে একমাত্র অর্জুনই রয়েছে যে খুব ভালো ছেলে এবং সে তার বাবার কোনো বিজনেসের মধ্যে ইনভলভ নেই। কিন্তু এটা শোনার পরেও দয়াল কিন্তু তার কথা ফেরায়নি। সে বলছে যে অর্জুনকে যদি তুমি না মারো তাহলে আমি এদিকে প্রীতিকে মেরে দেবো। দয়ালের কথা মতো দেবা অর্জুনকে নিয়ে বেরোয় গাড়িতে করে এবং সে সেখান থেকে যেতে থাকে নদীর ধারে।
তখন অর্জুনও কিছু একটা বুঝতে পেরেছিল, সে ভাবছিল যে দেবা তাকে মেরে দেবে। সেখান থেকেই তাদের দুজনের মধ্যে কথাবার্তা শুরু হয়। অর্জুন বলছে, আমি জানি যে আমরা যে সমস্ত কাজের মধ্যে রয়েছি তাতে আমাদের একদিন মরতে হবে, কিন্তু সেটা যে তোমার হাতেই মরতে হবে সেটা আমরা বুঝতে পারি। দেবা আসলে তাকে মারতে নিয়ে আসেনি, সে তাদের দলের মধ্যে থাকাই একটা মেয়েকে খুব ভালোবাসতো এবং তার সাথে তাকে পালিয়ে যেতে সাহায্য করে। কিন্তু এদিকে আমরা দেখতে পাই যে অর্জুনকে ছেড়ে দেওয়ার সাথে সাথেই দয়ালের ফোন আসে দেবার ফোনে, এবং সে বলে যে অর্জুনকে ছেড়ে তার কিন্তু খুবই ভুল হয়েছে, তার ফলে এখন প্রীতিকে মরতে হবে। দয়ালের ফোন দেখে দেবার অনেক অবাক লাগে যে এত তাড়াতাড়ি এই খবরটা তার কাছে কিভাবে চলে গেল। তখনই সে বুঝতে পারে যে আমি অর্জুনকে ছেড়েছি, এই কথাটা তো অর্জুন বলবে না, এইটুকু তো শিওর। তাহলে আর কে বলতে পারে? তাহলে যে মেয়েটা তার সাথে গিয়েছিল, যার নাম ছিল কল্যাণী, সেই বলতে পারে। তো তারপরেই আমরা দেখলাম যে সিন চেঞ্জ। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে দয়াল দেবাকে ভিডিও কল করেছে এবং সেটা 10তলা বিল্ডিং থেকে ফেলে দেওয়ার প্ল্যানিং করছে এবং সেটা ভিডিও কল করে দেবাকে দেখাচ্ছে। কিন্তু দেবা সেখানে প্রথমে খুবই অনুরোধ করতে লাগলো যে প্রীতিকে মারিস না। তারপরেই আমরা সেখানে দেখতে পাই যে দেবার বলার চেঞ্জ হয়ে গেছে এবং সেখান থেকে আমরা বুঝতে পারি যে কল্যাণী আসলে অভিনয় করছিল, সে অর্জুনকে প্রেমের জালে ফাঁসাচ্ছিল, কিন্তু সে আসলে ছিল দয়ালের ব্যাচমেটের পুলিশ কনস্টেবলের ট্রেনিং নিয়েছিল এবং কল্যাণী দয়ালের স্ত্রী। এবং সেই কথাগুলো শোনার পরে দয়াল অনেক অবাক হয়ে যায় এবং প্রীতিকে ছাদ থেকে ফেলার প্ল্যানিং বন্ধ করে দেয়, প্রীতিকে ছেড়ে দেয় এবং প্রীতি সেখান থেকে বেরিয়ে দেবার কিছু লোকজনের সাথে সে বেরিয়ে পড়ে। তারপরেই আমরা দেখতে পাই যে দেবার ফোনে আরও একটা ফোন এসছে, যেটা তার বোর্ডিং হাউস থেকে, যে বোর্ডিং হাউসে 10-12 জন লোক এসছে যে তার বোর্ডিং হাউসে থাকার জন্য 3টা রুম বুক করেছে এবং সেটা শুনেই সে বুঝতে পারে যে সাইমনের লোক এসছে তাকে মারার জন্য। সে সেই জন্য কল্যাণীকে অর্জুনের কাছে রেখে সে বেরিয়ে পড়ে তার বোর্ডিং হাউস যাওয়ার জন্য। এবং দেবা সেখান থেকে বেরিয়ে যাওয়ার পরেই কল্যাণী সেখানে সবাইকে মেরে সেখান থেকে চলে এবং অর্জুনকে একটা গাড়িতে বন্দি করে রাখে, তাকেও মেরে আহত করে তাকে হাত পা বেঁধে একটা গাড়ির মধ্যে বন্দি করে রাখে। কল্যাণী এদিক থেকে পালিয়ে যাওয়ার পরেই সব থেকে প্রথম সে ফোন করে দয়ালকে এবং সে জানায় যে দয়াল যেন প্রীতিকে না ছাড়ে, কিন্তু ইতিমধ্যে প্রীতি দেবার লোকজনের সাথে বেরিয়ে পড়েছে এবং এই কথা শোনার দয়াল একটা বাইক নিয়ে বেরিয়ে পড়ে প্রীতিকে খুঁজতে এবং সে খুঁজেও পায় যে তারা ট্রেনে করে চলে যাচ্ছিল। এবং আমরা দেখতে পাই যে প্রীতি দেবার 2-3 জন লোকের সাথে ট্রেনে উঠে পড়ে এবং সেখানে খুঁজতে এবং প্রীতিকে খুঁজতে দয়ালও সেই ট্রেনে উঠে পড়ে এবং সেখানে শুরু হয় দেবার লোকের সাথে ফাইট। এবং সেখানে আমরা দেখতে পাই যে একটা অ্যাকশন সিন, মারপিট করতে করতে দেবার লোকরা দয়ালকে মেরে ট্রেন থেকে ফেলে দেয়। সেখানে আমরা দেখতে পাই যে দেবার একটা লোক সে দয়ালকে মেরে দুজনেই ট্রেন থেকে পড়ে যায়। তারপরেই আমরা সেখানে দেখতে পাই ট্রেনের মধ্যে এন্ট্রি হয় কল্যাণীর এবং কল্যাণী সেখানে দয়ালকে ফোন করে জানায় যে তুমি কল্যাণী প্রীতিকে ট্রেন থেকে তাদের গোপন আস্তানায় নিয়ে যাওয়ার জন্য প্ল্যানিং করে। কিন্তু আমরা সেখানে দেখতে পাই যে সাইমনের ইনস্ট্রাকশন অনুযায়ী তার গুন্ডাগুলো তাদের দুজনকেই ধরে নিয়ে তাদের পোর্টে নিয়ে আসে। সেখানে সাইমন অলরেডি আগে থেকেই উপস্থিত ছিল এবং সেখানে যাওয়ার পরেই কল্যাণীকে সে জিজ্ঞাসা করে যে দয়ালের সাথে তার কি সম্পর্ক এবং কল্যাণীকে দয়ালকে কল করতে বলে। তারপর দয়ালকে ফোন করার পর দয়াল আর কল্যাণী দুজন মিলেই বোঝাতে থাকে যে তাদের মাঝে কোনো সম্পর্ক নেই এবং তারা একে অপরকে জানেও না। কিন্তু তা শোনার পরেও সাইমন তাদের কথায় বিশ্বাস করে না। কিন্তু এর মাঝেই কল্যাণী তাকে বলতে একটা রড নিয়ে সাইমনকে মারতে যায়। অন্যদিকে সেই রডটা নিয়ে সাইমন কল্যাণীকে মেরে ফেলে এবং তাকে টেনে নদীর জলে ফেলে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই প্রীতিকে সেই পোর্টেতেই বেঁধে রাখা হয়েছে। তারপরেই আমরা দেখি যে সেখানে খবর পেয়ে দেবা সেখানে এসে উপস্থিত হয়েছে। তারপর সেখানে সামনাসামনি দেবা আর সাইমনের কথাবার্তা চলে এবং দেবা আর সাইমনের মাঝে কথাবার্তার মাঝে যে প্রীতি হচ্ছে দেবার আসল মেয়ে এবং 30 বছর আগে সাইমনের বাবাকে দেবাই মেরেছিল। আর সেই থেকে আমার ফ্ল্যাশব্যাকের কিছু আপডেট দেখতে পাই। 30 বছর আগে 400 কুলিকে নিয়ে যাওয়া হয়েছিল বিদেশে, সেখানে ড্রাগ সাপ্লাইয়ের জন্য, কিন্তু সেখানে পুলিশ এসে যাওয়ার পর সেখানে 400 কুলিদের গ্রেপ্তার করে নেয়। এর ফলে সাইমনের বাবা জেভিয়ার সেখানে বলে যে তাদের মাঝে যদি 100 জন কুলিও তাদের নিজেদের দোষ স্বীকার করে নেয় তাহলে বাকি সবাইদের ছেড়ে দেবে। কিন্তু তাদের আসল প্ল্যান ছিল যে 100 জনকে মেরে নদীর জলে ফেলে দেবে। কিন্তু সেই সময় দেবা কুলিদের নেতৃত্ব দিয়ে সাইমনের বাবা সেভিয়ারকে মেরে ফেলে এবং তারপর তাদের সেখান থেকে পুলিশ ধরে নিয়ে যায় এবং এই কথা শোনার পর কাহিনী প্রেজেন্টে আসে এবং সেখানে আমরা দেখতে পাই যে সব কথা জানার পর সাইমন আরো বেশি রেগে যায় এবং তাদের মাঝে এক জোরদার অ্যাকশন সিন দেখা যায়
এবং তারপর সেই অ্যাকশন সিনেই সাইমন মারা যায়। সাইমন এবং তার দলবল সব লোক মারা যায়, সব গুন্ডা মারা যায়। এছাড়াও যাওয়ার সময় দেবা বম ব্লাস্ট করে তাদের পুরো লজিস্টিক পোর্ট উড়িয়ে দেয়। তারপর সেখান থেকে বেরোনোর পরেই দেখা যায় যে কিছু গুন্ডার দলবল প্রীতি আর দেবাকে তুলে নিয়ে যায়। তারপরেই সিন চেঞ্জ হয়। নেক্সট সিনেই আমরা দেখতে পাই আমির খান অ্যাজ এ দাহা ক্যারেক্টার। সেখান থেকে আমরা বুঝতে পারি যে এই লজিস্টিক বিজনেসের আরো মেন ক্যারেক্টার হচ্ছে দাহা, এবং সে অনেক দিন থেকেই দেবাকে খুঁজছিল তার রাইট হ্যান্ড বানানোর জন্য, কিন্তু তাকে খুঁজে পায় না। কিন্তু এখন তার সামনে দেখার পর সে অনেকটা অবাক হয়েছিল এবং সেখানে দেবাকে অফার দেয় যে সে দাহার রাইট হ্যান্ড হয়ে কাজ করবে কিনা। তারপর আমরা দেখতে পাই যে সেখানে দয়ালকেও নিয়ে আসে দাহার লোকজন। তারপর সেখানে তাকে একটা বড় গর্ত করে তাকে সেই গর্তে পুঁতে দেয়। তারপর মুভি এখানেই শেষ হয়।